বন্ধুরা জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এক্সেলের। গত ভিডিওতে আমি এক্সেলটা কি সেটা বুঝিয়েছি। এবার আমরা আজকে এক্সেলে সরাসরি চলে যাব এবং সেখান থেকে আজকে আমরা বেসিক কিছু ইনফরমেশন নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার গত ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেটি দেখে নেবেন। তো চলুন তাহলে দেরি না করে কীভাবে এক্সেলের কাজগুলো করা যায় সেই বেসিক ইনফরমেশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা আপনাদেরকে বলে নিই, আমরা মাইক্রোসফট এক্সেলে যখন কাজ করতে যাই এক্সেলে প্রথমে আমাদেরকে ফাইলটি ওপেন করে নিতে হবে। ফাইলটি ওপেন করার জন্য অথবা এক্সেলে যাওয়ার জন্য আমাদের শুরুতে যে নিচে সার্চ অপশন রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি যদি এক্সেল লিখতে পারেন অথবা লিখবেন অথবা উপরে দেখতে পারবেন EXCEL এক্সেল লেখার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এক্সেলের যে অ্যাপটি রয়েছে সেটি আপনার এখান থেকে শো করবে। এখানে আপনি ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এক্সেলটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এক্সেলটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক রয়েছে, ওয়েলকাম টু এক্সেল, ফর্মুলা টিউটোরিয়াল, পাওয়ার কোয়েরি টিউটোরিয়াল এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনি এখান থেকে পাবেন। যেহেতু আমরা শুরুতে কাজ করব এবং এক্সেলে আমাদের বিভিন্ন ডাটা নিয়ে আমরা দেখব, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই অপশনটিতে আমরা ক্লিক করব। বন্ধুরা, অপশনটিতে ক্লিক করার পর আমাদের যে এক্সেলটি রয়েছে সেই এক্সেল ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা আজকে দেখব বিভিন্ন বেসিক ইনফরমেশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমি একটু আপনাদেরকে বলে নিই। শুরুতে আপনারা এখানে দেখেন উপরে যে অপশনগুলো রয়েছে এখানে একটা সেভ বাটন রয়েছে, তারপরে এখানে হচ্ছে আনডু এবং রিডো, তারপরে এখান থেকে হচ্ছে যে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন রয়েছে। এই অপশনটাকে বলা হয় যে কুইক এক্সেল টুল। কুইক এক্সেল টুল এইখান থেকে আপনারা যেটা দেখতে পারবেন এখানে দেখেন কাস্টমাইজ কুইক এক্সেল টুলবার লেখা আছে। সো এই টুলবারগুলো দিয়ে আমরা খুব সহজে কুইকলি কাজ করার জন্য আমরা এখানে কাজ করে থাকি। দেখেন এখানে বিভিন্ন ধরনের টুলগুলোর নাম রয়েছে। তারপরে যেটা রয়েছে এখানে দেখেন ফাইল রয়েছে, হোম রয়েছে, ইনসার্ট রয়েছে, পেজ লেআউট রয়েছে, ফর্মুলা রয়েছে, ডাটা রয়েছে, রিভিউ রয়েছে, ভিউ এবং হেল্প রয়েছে। প্রত্যেকটাতে আলাদা আলাদা এগুলোকে বলা হচ্ছে যে মেনু বার। মেনুবারে এখানে আবার এই মেনুগুলোর আন্ডারে আবার ছোট ছোট সাব মেনু রয়েছে। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। শুরুতে আমরা দেখে নিচ্ছি যে এখানে একটা মেনুবার রয়েছে এবং বিভিন্ন ধরনের অপশনগুলো রয়েছে এখানে। এখন যদি আমরা নিচে আসি এখান থেকে দেখেন আমরা যেই সেলগুলোতে ক্লিক করব বা কাজ করব প্রত্যেকটা সেলের একটা করে ইন্ডিভিজুয়াল নাম রয়েছে। আমি যদি একদম শুরুতে যে সেলটা রয়েছে এখানে যদি ক্লিক করে দেখি এখানে দেখেন এই সেলটার নাম হচ্ছে A1। সো আমি যদি এখানে মাঝখানে ক্লিক করে দেখেন এটা হচ্ছে D7। সো এটা বোঝার সহজ উপায় হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন যে আপনারা D লেখা আছে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন যে 7 লেখা আছে। সো আপনি আসলে কোন সেলে আছেন সেই সেলটার নামটা যদি আপনি দেখতে চান এখান থেকে আপনি খুব সহজেই সেল নামটা দেখতে পারেন যে আপনি D1 কোন সেলের মধ্যে আছেন। এটা সবচেয়ে বেশি কাজে লাগে যখন আপনি ফর্মুলা দিয়ে কাজ করবেন, তখন আপনাকে এই সেলগুলোর নাম বসাতে হয়, সেক্ষেত্রে আপনার এই সেলটি কাজে লাগবে। তারপরে হচ্ছে কলাম এবং রো। আমরা যেটা হচ্ছে যে এখানে ডি যেটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি দেখেন পুরোটা আমার সিলেক্ট হয়ে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে যে কলাম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে রো। আমরা যদি এখানে 2-এ ক্লিক করে দেখেন এটা যেটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে রো। সো আমাদেরকে কলাম এবং রোটা বুঝতে হবে। অনেক সময় আমরা কলাম হিসেবে কাজ করব, অনেক সময় আমাদের রো হিসেবে কাজ করতে হয়, সেক্ষেত্রে কলাম এবং রোটা জানা খুবই জরুরি। তারপরে আমাদেরকে যেটা জানতে হবে এখানে দেখেন কলামের যে নামের যে ঘরটি রয়েছে এটা ডান পাশে দেখেন একটা FX দেওয়া আছে। এটা হচ্ছে যে ইনসার্ট ফাংশন। আমরা যদি কোনো ফাংশন বা ফর্মুলা দিয়ে যদি কাজ করতে যাই তখন এই যে বারটা রয়েছে এটা হচ্ছে ফর্মুলা বার বলি আমরা এখানে এই যে ঘরের মধ্যে ক্লিক করে এখানে আমাদের ফর্মুলাটি আমরা লিখি। দেখেন এখানে আমরা ফর্মুলা বসাই, ফর্মুলা বসালে এটি অটোমেটিকলি এখানে বসে যায়। অথবা আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই, ধরেন আমি এখানে এক্সেল লিখতে চাচ্ছি, দেখেন আমি লেখাটি উপরে লিখেছি কিন্তু আমার এই যে সেলে আমার সিলেক্ট করা আছে সেই সেলটিতে এখানে অটোমেটিকলি বসে যাচ্ছে। সো আমরা এখানে উপরেও লিখতে পারি অথবা নিচেও লিখতে পারি। এখানে আমি ক্লিক করলাম, দেখেন এক্সেল 2016 এখানে বসে গিয়েছে। আবার এখানে দেখাচ্ছে আমি যদি এইটাকে সিলেক্ট করতে চাই এখানে আমি ডাবল ক্লিক করে এটাকে আমি এডিট করতে পারবো। সো আমি এখানে ব্যাক স্পেস দিয়ে এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার পুনরায় আমি এক্সেল এই কথাটা লিখছি, আমি এক্সেল কথাটা লিখছি। এখন আমি এটাকে জাস্ট এডিটেবল করার জন্য আপনারা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করবেন F2। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন কাজ করব বিভিন্ন কাজের মাঝখানে আমরা বিভিন্ন শর্টকাটগুলো নিয়ে আলোচনা করব। আপনি যত বেশি শর্টকাট জানবেন তত দ্রুত আপনি কাজ করতে পারবেন। সো আমি এখানে F2 ক্লিক করছি, দেখেন এটা এডিটেবল মোডে চলে গেছে। আমি এখন আবার নতুন করে কিছু লিখতে পারবো, লিখে আমি এন্টার প্রেস করছি, আমার এটা এখানে লেখা হয়ে গিয়েছে।
সো এইভাবে করে আপনারা সেলগুলোকে সিলেক্ট করে বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনারা এখানে লিখতে পারেন। লেখার পর এখান থেকে আমরা যেটা হচ্ছে যে এই যে এগুলাকে আমরা ছোট বড় করতে পারি এবং এগুলাকে বোল্ড করতে পারি এবং এগুলাকে কালার করতে পারি, টেক্সট কালার করতে পারি, ফিল কালার করতে পারি। এইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে। সো এখানে আপনারা দেখতে একটা জিনিস যেটা বলে রাখি, আমাদের এই যে শিটটা রয়েছে এটা হচ্ছে যে দেখেন শিট 1 একদম নিচে যদি আপনারা দেখতে পান যে এখানে যে শিট 1 রয়েছে, আমরা একটা ওয়ার্কবুকের মধ্যে, এটা হচ্ছে একটা ওয়ার্কবুকের মধ্যে আমরা একাধিক শিট ব্যবহার করতে পারি। সো এখানে যেহেতু শিট 1 আছে আমি এটাকে রিনেম করতে পারি। রিনেম করার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করতে পারেন মাউসের। সো আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে রিনেম লেখা আছে, অথবা আমি এখানে সরাসরি ডাবল ক্লিক করেও এটাকে আমি রিনেম করে দিতে পারি। সো আমি এই শিটটার নাম দিচ্ছি হচ্ছে এক্সেল 2016। হ্যাঁ, আমি এক্সেল 2016 দিলাম। এখানে একটা শিট আমি তৈরি করে ফেলেছি। এখন আমি যদি আরেকটা শিট আমি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি এখানে প্লাস বাটনে ক্লিক করব। সো আমি এটারও যদি নাম ক্রিয়েট করতে চাই আমি এখানে ডাবল ক্লিক করলাম, এক্সেল 2017 দিলাম আমি। সো দুইটা ওয়ার্কশিটের আমি দুইটা আলাদা আলাদা নাম নিলাম। দেখতেই পাচ্ছেন যে এখানে দুইটা আলাদা আলাদা ওয়ার্কশিট, এটাকে আমরা বলছি যে ওয়ার্কশিট তৈরি হয়ে গিয়েছে। সো এইভাবে করে আপনি একাধিক ওয়ার্কশিট আপনি এখানে তৈরি করতে পারেন। সো এটা হচ্ছে যে আপনাকে জানতে হবে, আপনারা যখন কাজ করবেন বিভিন্ন অর্গানাইজেশন, যখন আপনারা বিভিন্ন ধরনের স্যালারি প্রত্যেক মাসে যখন স্যালারি তৈরি করতে চান, আপনি একটা ওয়ার্কবুকের মধ্যে আপনি একাধিক শিট তৈরি করে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনি আপলোড করবেন। ধরেন আপনি মান্থ ওয়াইজ আপনার ডেটাগুলোকে আপনি আপলোড করবেন। সো আমি এটাকে ধরেন জানুয়ারি মাস যদি বলি, জানুয়ারি 2024 আমি এই শিটটার নাম দিলাম। এখানে আমি জানুয়ারি মাসের যে ডাটাগুলো রয়েছে সেগুলো আমি এখানে ফিল আপ করলাম। এখন পরবর্তী মাসের যখন আসবে এটা ফেব্রুয়ারি মাসের ডাটা যখন আমি ফিল আপ করবো এখানে আমি 2024 দিয়ে এটাকে শিট করব। এইভাবে করে আপনি অনেকগুলো ওয়ার্কশিট আপনি এখানে তৈরি করতে পারেন। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই ওয়ার্কশিটগুলো যখন আপনারা তৈরি করবেন এগুলোকে আপনি আবার চাইলে ডিলিটও করতে পারবেন। যদি আমি এখন শিট 3টাকে ডিলিট করতে চাই আমি এটাকে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ডিলিট নামক যে অপশনটি রয়েছে এখানে দিলে এই শিটটা আমার এখানে ডিলিট হয়ে যাবে। সো এইভাবে করে আপনারা ওয়ার্কশিট তৈরি করতে পারেন এবং এটাকে ডিলিট করতে পারেন এবং ফাইলগুলোকে রিনেম করতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলে রাখি, দেখেন এগুলো সবগুলোর কালার কিন্তু একটা রয়েছে। আমি যদি এখানে নামগুলোকে ডিফারেন্ট কালার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি এখানে রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন ট্যাব কালার রয়েছে, এখানে ডিফারেন্ট ট্যাব কালার আমি তৈরি করতে পারবো। আমি যদি এখানে এটাকে রেড কালার দিই, দেখতে পাচ্ছেন এখানে এটা রেড কালার হয়ে গিয়েছে। আবার এখানে যখন ক্লিক করে দেখেন এটা রেড হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবার আরেকটা কালার দিতে চাই, এটাকে আমি যদি সবুজ কালার দেই দেখেন এটা সবুজ হয়ে গিয়েছে। আরেকটা আমি ওয়ার্কশিট নিচ্ছি, দেখেন এখানে আমি ট্যাব কালার দিয়ে ক্লিক করে এখানে দেখেন এটাকে আমি ডিফারেন্ট আরেকটা কালার দিচ্ছি। দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার হয়ে গিয়েছে। সো এইভাবে করে আপনারা শিটগুলোকে কালার করে নিতে পারেন এবং এইটা যদি আপনারা কারো নাম বাই নামে তৈরি করতে চান সেটাও আপনারা খুব ইজিলিভাবে করতে পারেন। অনেক সময় আমাদের এখানে যে ডাটাগুলো লিখি আমরা ডাটাগুলোকে বড় করতে হয়। সো আমি যদি একটু দেখাই, এক্সেল 2016 আমি এখানে লিখেছি। এখন এই লেখাটি অনেক ছোট বা ওয়ার্কশিটটা অনেক ছোট আকারে দেখাচ্ছে, এটাকে আমি জুম করতে চাই। সো জুম করার জন্য আপনারা এখানে দেখেন এখানে যে ডান পাশে নিচে মাইনাস অপশন রয়েছে এটা হচ্ছে জুম আউট এবং ডান পাশে রয়েছে যে জুম ইন। সো আমি যদি এখানে প্লাস চিহ্ন দিয়ে দেখেন ওয়ার্কশিটটা আমার বড় হয়ে যাচ্ছে এবং আমি অনেক বড় আকারে এই ওয়ার্কশিটটা দেখতে পাচ্ছি। আবার যদি আমি এটাকে ছোট করতে চাই মাইনাসে আমি ক্লিক করব, এটা আবার ছোট হয়ে যাবে। সো এইভাবে করে আমি এটাকে জুম ইন জুম আউট করতে পারি। তারপরে হচ্ছে যে আমাদের এক্সেলে দুইটা স্ক্রল বার রয়েছে, একটা হচ্ছে যে ভার্টিক্যাল স্ক্রল বার এবং আরেকটা হচ্ছে হরিজেন্টাল স্ক্রল বার। সো আমরা আজকে এখানে দেখব এখানে দুইটা স্ক্রল বার রয়েছে। স্ক্রল বারটি হচ্ছে যে আমি যদি এখানে কোনো কিছু লিখি আমাকে যদি ডান দিকে যেতে হয় সেক্ষেত্রে আমি ডানের স্ক্রল বারটি ব্যবহার করে থাকি এবং উপরে নিচে যেতে চাইলে আমি এখানে যে হরিজেন্টাল যে স্ক্রল বারটি রয়েছে সেটা আমি ক্লিক করতে পারি। সো আমাকে এখানে ডান দিকে আসার জন্য আমি এই যে এখানে তীর চিহ্নের মতো একটা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করছি, দেখেন আমার ওয়ার্কবুকটি আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে। এখন আমি যদি নিচের দিকে নামতে চাই সেক্ষেত্রে আমি এখানে যে হরিজেন্টাল যে বারটি রয়েছে সেটিতে আমি এখানে ক্লিক করব। সো এইটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমার বাম পাশে নিচের দিকে চলে যাচ্ছে। সো একই রকমভাবে আমি আবার যদি ব্যাকে আসতে চাই আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করে আবার ব্যাকে আসতে পারি অথবা এটাকে একদম টেনে নিয়ে এসে শুরুতে চলে আসতে পারি।
উপরেরটাকেও আমি একদম উপরের দিকে উঠিয়ে আবার শুরুর দিকে চলে আসতে পারি। সো আমাদের অনেক সময় কাজ করতে গিয়ে এই স্ক্রল বারগুলোর প্রয়োজন হয়ে থাকে। বন্ধুরা, আপনার কাজটি শেষ হয়ে যাওয়ার পর আপনি ফাইলটিকে আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাকে যেটা যেতে হবে, এইখানে যে ফাইল নামক একটা অপশন রয়েছে অথবা উপরে যে সেভ নামক একটা অপশন বাটন রয়েছে, এখানে আপনি দিয়ে সেভ করতে পারেন, অথবা যেটা হচ্ছে যে ফাইলে গিয়ে আপনি সেভ করতে পারেন, অথবা কিবোর্ডে আপনি Ctrl+S প্রেস করেও আপনি কিন্তু সেভ করতে পারেন। সো আমরা এখানে একটু দেখাচ্ছি যে ফাইলে যদি আমি ক্লিক করে দেখেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে, ইনফো রয়েছে, সেভ রয়েছে, সেভ এজ রয়েছে, প্রিন্ট রয়েছে, শেয়ার রয়েছে, এক্সপোর্ট রয়েছে এবং ক্লোজ রয়েছে। আমি যদি একটু ব্যাকে আসি, দেখেন আমার এখানে যে ওয়ার্কশিটটি রয়েছে, ওয়ার্কশিটটির একটা নাম আমি এখানে সিলেক্ট করব। সো আমি এখানে ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে সেভ এজ রয়েছে, এই সেভ এজে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমি এখন ডাটাটি কোথায় সেভ করব সেটা আমাকে লোকেশনটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে ব্রাউজ সিলেক্ট করে দিচ্ছি। ব্রাউজ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন বাম পাশে অপশনগুলো চলে এসেছে, এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। সো আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে দেখেন এখানে ওয়ার্কবুক 1 রয়েছে। আমি যদি এটাকে অন্য কোনো নামে সেভ করতে চাই, সো আমি এখান থেকে করতে পারি। এখানে আমি লিখতে পারছি প্রজেক্ট। সো আমি এখানে লিখছি প্রজেক্ট ইনফরমেশন দিয়ে আমি এখানে একটা ওয়ার্কবুকটাকে সেভ করে দিয়েছি। সো আপনারা এইভাবে খুব সহজে আপনাদের যে ওয়ার্কবুকটি রয়েছে সেটা আপনারা এখানে সেভ করতে পারেন। সো সেভ হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে ফাইলটি রয়েছে এটি আপনি কাজ করার পরে আপনি এটিকে ক্লোজ করে দিতে পারেন। ডান পাশে দেখেন 3টা বাটন রয়েছে, একটা হচ্ছে যে এটা হচ্ছে ক্লোজ বাটন, এটা দিলে আপনার ওয়ার্কবুকটি ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে যে আপনার মিনিমাইজ করার জন্য আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে ছোট, একবারে মিনিমাইজ হয়ে যাবে। এটা হচ্ছে যে জাস্ট এটা হচ্ছে যে স্মল আকারে মিনিমাইজ হবে। সো এইভাবে করে আপনারা ওয়ার্কশিটটাকে ছোট বড় করে নিতে পারেন, মাউস দিয়ে টেনে ছোট বড় করতে পারেন এবং যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা কাজগুলো করতে পারেন। আবার এটাকে আমি বড় করতে চাইলে এটাতে ক্লিক করব, আবার মাইনাস চিহ্নতে এটা মিনিমাইজ হয়ে যাবে, আবার আমি এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। যখন আমার পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে, আমি যখন সেভ বাটন ক্লিক করব, আমি এখানে নতুন করে আবার আরেকটা লিখছি, এক্সেল 2016 আমি এটা আবার লিখলাম। লেখার পরে আমি এটাকে সেভ না করে যদি আমি ক্লোজ বাটনে ক্লিক করি, তখন আপনাদের এখানে একটা পপ আপ আসবে, এখানে সেভ করতে চান আপনি নাকি ডোন্ট সেভ দিতে চান নাকি ক্যান্সেলে দিতে চান। সো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনাকে কোনটা কী করতে হবে। সো আমি এখান থেকে সেভ করে এটাকে এক্সিট করতে চাই, আমি এখানে সেভ করছি। তো সেভ করে যখন এক্সিট হয়ে যাচ্ছে আমার এটা সেভ হয়ে যাবে, পাশাপাশি এটা ক্লোজ হয়ে যাবে। সো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে টপিকস নিয়ে শুরু করব এবং প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করব এবং ছোট ছোট করে, যাতে আপনারা খুব সহজেই এই কাজগুলো দ্রুত শিখতে পারেন এবং বিগিন থেকে এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো যাতে আপনারা শিখতে পারেন। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, জেডার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন, সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্টগুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।